লোকসভা কেন্দ্রের নাম মুর্শিদাবাদ, আর এখানে মুসলিম ভোট রয়েছে প্রায় 70%। বাম, তৃণমূল, এমনকি আইএসএফ পর্যন্ত পড়েছে এর চক্করে, কারণ তারা খুব ভালো করেই জানেন যে এইখানে যদি হাতে লাগে তাহলে খুঁজতে হবে না আর কোনোখানে, এবং সেই জন্যেই এবার কিন্তু এখানে একটা বেশ ভালো রকম লড়াইয়ের চেষ্টা করছে তারা। এইখানে বিজেপিও কিন্তু মাঝখান থেকে বেশ চাঙ্গা হয়ে রয়েছে। কেন বিজেপি? তার কারণ সত্যিই যদি বাঁদরের পিঠে ভাগের মতো এইভাবে ভোট ভাগাভাগি কাটাকুটি হয়ে যায়, তাহলে কিন্তু বিজেপিও মাঝখান থেকে ফুরুত করে ঝুরুত করে বেরিয়ে যেতে পারে। বামেরা এই মুহূর্তে মুর্শিদাবাদ নিয়ে যথেষ্ট আশাবাদী। বলা যেতে পারে এই মুর্শিদাবাদে বামেরা কিন্তু মরিয়া হইয়া নড়িয়া উঠিয়াছে। তারা ভাবছে কংগ্রেসের হাত ধরে যদি সত্যিই এখানে এভাবেও ফিরে আসা যায়, না মানে শুধু গিটারে গান গাইলে গিটার বাজিয়ে ফিরে না এসে সত্যিই যদি ফিরে আসা যায়, সেই চেষ্টা তারা এখানে করছেন এবং তারা আশাবাদী। কিন্তু এই দোস্তির মধ্যে আবার অশান্তিও রয়েছে, সেসব কথায় তো অবশ্যই আসবো, কিন্তু তার আগে মুর্শিদাবাদ কিভাবে ভোটের জন্য প্রিপারেশন নিচ্ছে সেই দিকে আমরা একটু তাকাই। মুর্শিদাবাদে একেবারে সাজো রং। সমস্ত হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা, আরও এক্সট্রা কিছু স্বাস্থ্যকর্মীদের নিয়ে এসে রাখার দরকার আছে কিনা, ব্লাড ব্যাংকে ব্লাড আছে কিনা, সমস্ত কিছু দেখে শুনে রাখা হচ্ছে। জানা যাচ্ছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনেরও সাহায্য নেওয়া হচ্ছে। তারাও বলছেন যে তারা সব রকম ব্যবস্থা করার চেষ্টা করছেন। ইনহাউস ব্লাড ডোনার রাখারও ব্যবস্থা করা হচ্ছে। বুঝতেই পারছেন এগুলো কেন করা হচ্ছে? ভোট হিংসার জন্য। নির্বাচনের সময় যে হিংসার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে, তার জন্য আগে থেকে এই সমস্ত প্রিপারেশন করে রাখা হচ্ছে। এবং সেখানে এই মুর্শিদাবাদের একজন গ্রামীণ চিকিৎসক তিনি বলছেন যে এই ভোটের সময় প্রত্যেকবারই এই পরিস্থিতি তৈরি হয়, যারা গুরুতর আহত হন তারা হাসপাতালে যেতে চান না। আইনি জটিলতা এড়ানোর জন্য তারা আমাদের কাছে আসেন চিকিৎসা করাতে, আর আমাদের কাছে পরিকাঠামো না থাকলেও আমাদের চিকিৎসা করতে হয়। গান পয়েন্টে আমাদের দিয়ে অস্ত্রোপচার করানো হয়। এবং তারই সঙ্গে সেই গ্রামীণ চিকিৎসক বলছেন একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা সকলেই আশা করি, কিন্তু ভোটের সময় যা হয় আর কি, হ্যাঁ বুঝতেই পারছেন ভোটের সময় এই রাজ্যে যা হওয়ার তাই তো হয়। জীবন বাঁচাতে না পারলে এই জীবনটা কোথায় যাবে কেউ জানে না। মানে ব্যাপারটা হচ্ছে ইফ ইনজেকশন নট পুশিং ইন দ্যাট বডি দেন দিস বডি গুলি ইটিং, এই পরিস্থিতি তৈরি হয়। যেমন জানা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনের সময় মুর্শিদাবাদে গুরুতর জখম হয়েছিলেন 50 জনেরও বেশি মানুষ। 14 জন গুলিবিদ্ধ হয়েছিলেন, 17 জন বোমার আঘাতে গুরুতর আহত হয়েছিলেন। মানে বুঝতেই পারছেন কি কারণে মুর্শিদাবাদে এই সমস্ত প্রিপারেশন করে রাখা হচ্ছে। এই প্রচন্ড গরমে ভোট হচ্ছে, তার মধ্যেও মুর্শিদাবাদের মানুষজন কিন্তু মানুষের মাথা গরম নিয়ে যথেষ্ট চিন্তিত। আর এই পরিস্থিতি নিয়ে মুর্শিদাবাদের প্রার্থীরা কি বলছেন? তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সবসময় শান্তিপূর্ণ ভোট হয়। বিজেপি, বাম, কংগ্রেস উস্কানি দেওয়ার চেষ্টা করবে। আমি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকদের বলবো তোমরা নিজেদের সংযত রাখবে। অন্যদিকে বামেদের প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি বলছেন এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন কোণা থেকে যেভাবে অবৈধ অস্ত্র, বোমা এসব উদ্ধার হচ্ছে, তাতে বিষয়টা খুব পরিষ্কার যে এগুলো ভোটের সময় ব্যবহার করাটাই উদ্দেশ্য ছিল। তারই সঙ্গে মোহাম্মদ সেলিম বলছেন নির্বাচন কমিশন যদি স্বচ্ছ নিরপেক্ষ ভোটের পরিস্থিতি তৈরি করতে না পারে, তাহলে মানুষ নিজেই প্রতিরোধ গড়ে তুলবে। আর বিজেপির যিনি প্রার্থী রয়েছেন এখানে গৌরীশঙ্কর ঘোষ, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস দলটা মানেই হচ্ছে গুন্ডা আর সন্ত্রাসবাদীদের দল। ওরা সবসময় এইরকম পরিস্থিতি তৈরি করে, নির্বাচন আসলে ওরা মারপিট করবে, লোকজনকে আহত করবে, সেটাই স্বাভাবিক, সেটা বারবার হয়ে এসেছে। সেই জন্যেই সমস্ত হাসপাতালে ব্যবস্থা রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব কেন্দ্রীয় বাহিনী যেন সঠিকভাবে তাদের কাজটা করতে পারে। মানে বুঝতেই পারছেন মুর্শিদাবাদের পরিস্থিতি কিন্তু এহি রণং দেহি। আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এখানকার সাংসদ, আগেরবার তিনি বিপুল মার্জিনে জয়লাভ করেছিলেন। তো এবারে তো তার জন্য খুব একটা কঠিন হওয়ার কথাই নয় নির্বাচনটা, তার তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর কথা। কিন্তু এই আসনটা ধরে রাখার ক্ষেত্রে তার বোধহয় একটু অসুবিধা হচ্ছে। কেন বলছি? অবশ্যই এই সেন্টেন্সটা শুনতে তো অদ্ভুত লাগবেই যে তৃণমূলের প্রার্থী এত মার্জিনে জিতেছিলেন, তিনি এবারে অসুবিধায় পড়েছেন। দেখুন আবু তাহের খান পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন এই যারা গন্ডগোলের কাজকর্ম করছে দলের মধ্যে থেকে, এই ভোটের আগে যারা দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছেন, তাদের জন্য পরিষ্কার মেসেজ দিয়েছেন আবু তাহের খান। তার বক্তব্য হচ্ছে 7 দিনের মধ্যে দলে ফিরে আসতে হবে। 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে দলে ফিরে না আসলে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। কাদের উদ্দেশ্যে বলছেন এসব আবু তাহের খান? এই যেমন দেখুন মুর্শিদাবাদের একটি পঞ্চায়েতে 17টি আসন ছিল, যার মধ্যে 9টাতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, 5টা আসন পেয়েছিল সিপিআইএম এবং 3টি পেয়েছিল কংগ্রেস। এর ফলে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসই বেশি আসনে জয়লাভ করেছে। কিন্তু এরপর তৃণমূলের তরফ থেকে একজন সদস্য কংগ্রেসে যোগ দেন। এর ফলে বাম কংগ্রেস পঞ্চায়েতের বোর্ড গঠন করে এবং সেই পঞ্চায়েতের প্রধান করা হয় তৃণমূল থেকে আসা সেই পঞ্চায়েত সদস্য তাসলিমা বিবিকে।
তাদের উদ্দেশ্যেই কিন্তু এই হুমকিটা দিচ্ছেন আবু তাহের খান। এইরকম লোকজন যারা কিন্তু দল টল ছেড়ে দিচ্ছেন, ভোটের আগে এই সমস্ত কাজকর্ম করেছেন, তাদেরকেই তিনি ফিরে আসার জন্য এইসব কথাবার্তা বলছেন, বা বলা যেতে পারে একটু হুঁশিয়ারি দিচ্ছেন। তারই সঙ্গে দলের মধ্যে যারা গদ্দারি করছে তাদের উপরেও নজর রয়েছে আবু তাহের খানের। তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে কে কি করছে দলের মধ্যে থেকে আমার কাছে আয়নার মতো পরিষ্কার। দল বিরোধী প্রচার যারা করছেন, তারা যাদের কাছে গিয়ে দল বিরোধী প্রচার করছেন তারাই আমাদের খবর দিচ্ছেন, আমরা নোট করে রাখছি। তদন্ত হচ্ছে, তদন্ত কিন্তু দলের তরফ থেকেও হচ্ছে, তারই সঙ্গে আইপ্যাকও কিন্তু বাড়ি বাড়ি ঘুরে তদন্ত করছে। প্রয়োজন হলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব বুঝতেই পারছেন আবু তাহের খান সমস্ত দিকে নজর রেখেছেন, আর রাখতেই হবে, কারণ তিনি এবার শুধু যে নিজের সিটটা ধরে রাখতে হবে সেদিকেই মন দিয়েছেন তা তো নয়। নিজের সিটটাকে ধরে রাখতে হবে, তারই সঙ্গে ভগবান গোলায় এবার উপনির্বাচন রয়েছে। ইদ্রিস আলী তৃণমূল কংগ্রেসের, তিনি মারা গেছেন, সেই কারণে সেখানে উপনির্বাচন রয়েছে। সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেও তো জেতাতে হবে। অতএব ডাবল দায়িত্ব রয়েছে তার উপরে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শত্রুদের সঙ্গে লড়াই করা তো কঠিন, কিন্তু দলের মধ্যে থেকে কোনো বন্ধু যদি শত্রুর মতো আচরণ করেন, তাহলে যত বড় মার্জিনই থাক না কেন সেটা ধরে রাখাটা তো কষ্টকর হয়ই। মুর্শিদাবাদে বাম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবার এখানে সিপিআইএম মনে করছে যে তারা ভালো ফলাফল করবে। দেখুন, ধর্মনিরপেক্ষ, সেকুলার, এই কথাগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল বলে, কিন্তু তারপর তার অ্যাপ্লিকেশনের সময় আসলেই আমরা দেখি মাঠে ময়দানে রাজনীতিতে হিসেবটা বদলে গেছে। যাই হোক, বামেরা এই পশ্চিমবঙ্গের লোকসভা আসনগুলোর মধ্যে হাতে গোনা যে কটা আসনে ভাবছে ভালো ফলাফল করবে বা জিতবে, তার মধ্যে মুর্শিদাবাদ অন্যতম। কেন? এর কারণটা কি? এর কারণ আপনি অনেকগুলো কারণের মধ্যে থেকে কোনোটাকে ধরে নিতেই পারেন, আপনার নিজের মনের মাধুরী মিশিয়ে নিতেই পারেন। আপনি বলতেই পারেন যে এর কারণ হচ্ছে বামেরা এখানে জিতবে, সেটা মনে করছে তার কারণ হচ্ছে এই জায়গাটার নাম মুর্শিদাবাদ বলে, কিংবা এখানে 70% মুসলিম ভোট আছে বলে, কিংবা মোহাম্মদ সেলিম এখানে প্রার্থী হয়েছেন বলে, কিংবা এখানে শুধু বাম ভোট নয়, তার সঙ্গে কংগ্রেস ভোটও কিন্তু একটা ফ্যাক্টর। কংগ্রেসেরও মোটামুটি ভালো একটা ভোট পার্সেন্টেজ রয়েছে। অতএব বাম, কংগ্রেস এবং তার সঙ্গে মুসলিম ভোট ব্যাংক, সমস্ত অঙ্কগুলো যদি একদম খাপে খাপে বসিয়ে দেওয়া যায়, তাহলে বামেরা এখানে জিততে পারেন, এমনটা কিন্তু তারা আশা করছেন। তবে মোহাম্মদ সেলিমকে এখানে একটা কাঁটা অত্যন্ত জ্বালাচ্ছে, অনেক দিন ধরে জ্বালাচ্ছে, আর সেটা হলো আইএসএফ কাঁটা। আইএসএফ এর তরফ থেকেও কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে মুর্শিদাবাদে। অর্থাৎ বুঝতেই পারছেন, মুর্শিদাবাদের যে মুসলিম ভোট ব্যাংকটা রয়েছে সেখানে আইএসএফ থাবা বসানোর চেষ্টা করছে। মাঝখানে একটা রফা হতে পারে এরকম পরিস্থিতি সামনে এসেছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। সেই সময় আইএসএফ এর তরফ থেকে বলা হয়েছিল যে শ্রীরামপুর থেকে যদি বামেরা প্রার্থী প্রত্যাহার করেন, তাহলে তারা এই মুর্শিদাবাদকে বিবেচনা করে দেখতে পারেন, মুর্শিদাবাদ থেকে তারা প্রার্থী প্রত্যাহার করতে পারেন। নওশাদ সিদ্দিকী সেই সময় বলেছিলেন মুর্শিদাবাদকে আমরা কনসিডারের মধ্যে রাখছি যদি দেখা যায় যে শ্রীরামপুর থেকে ওনারা প্রার্থী প্রত্যাহার করেছেন। সবটাই যদি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরাই বা কি করে পারবো? আমরা একটা ছোট দল, এত লোড আমরা নিতে পারছি না তো। আর মোহাম্মদ সেলিম সেই সময় বলেছিলেন যে আইএসএফ অন্যের হাতে সাজানো তামাক খাচ্ছে, এইভাবে রাজনীতি করা যায় না, রাজনীতিতে বেশি দূর যাওয়া যায় না, এটা তুললে আমরা ওটা তুলবো, এরকমটা যদি বলা হয় তাহলে সেটা বার্গেনিং পলিটিক্স, আর এটা একেবারেই সঠিক নয়। রাজনীতি সম্ভাবনার শিল্প, আবার অনেকেই বলেন রাজনীতি সমঝোতার শিল্পও বটে। দেখুন, এই মুর্শিদাবাদে আইএসএফ এর প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন, তিনি এই সিঙ্গেল আইএসএফ এর ক্যান্ডিডেট মুর্শিদাবাদ কেন্দ্র থেকে যদি 10-20-25 হাজার ভোটও টেনে নেন, তাহলেও কিন্তু ওই একটা খেলখতম টাইপের পরিস্থিতি তৈরি হতে পারে। আলটিমেটলি আইএসএফ এর এই প্রার্থী এখানে দাঁড়ানোর জন্য বামেরা গোত্তা খাবেন এখানে না খাবেন না, সেটা তো 4 জুন যখন রেজাল্ট বেরোবে তখনই দেখা যাবে। এই মুর্শিদাবাদের হিসেবটা হলেই কিন্তু আপনি দেখবেন একটা অদ্ভুত ভণ্ডামি, যেটা বছরের পর বছর ধরে দেখা যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এখানে আপনি বলুন বাম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ সবাই এই ভণ্ডামির মধ্যে রয়েছে, পুরনো থেকে নতুন যার কথাই বলুন না কেন এই ভণ্ডামিতে সবাই রয়েছেন। মুর্শিদাবাদ যেখানে 70% মুসলিম ভোট রয়েছে, বা মুর্শিদাবাদের মতো যে কোনো জায়গা যেখানে মুসলিম ভোটটা একটা ফ্যাক্টর, সেখানেই আপনি দেখবেন এই রাজনৈতিক দলগুলো ধর্মনিরপেক্ষতার কথা বললেও এমন প্রার্থীকে দাঁড় করায় যিনি এই মুসলিম ভোটটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ। এইটা একটা অদ্ভুত সার্কেল পশ্চিমবঙ্গে চলে আসছে, যেখানে মুসলিমদের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, তাদের ভোটটা নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের উন্নয়ন সেভাবে কিছুই হয়নি। সোশ্যাল স্কেলেও যদি আপনি দেখেন মুর্শিদাবাদকে, তাহলে মুর্শিদাবাদ দেখবেন অনেক জায়গাতেই কিন্তু ধেরিয়ে আছে, এবং সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে থেকেও এখন এই প্রশ্নটা উঠে আসছে যে বস আমাদের উন্নয়নটা তো করো, আমাদের তো ভোট ব্যাংক ছাড়া আর কিছু বলে এতদিন দেখোনি, মানুষ হিসেবে তো দেখোনি, একটা ভোট হিসেবে দেখেছো।
দুধেল গাই বলে আমাদের গালাগালিও দিচ্ছ, এই সমস্ত কিছু করছো, তারপর আমরা ভোটটাও দিচ্ছি, আমাদের ভোটেই তোমরা ক্ষমতা পাচ্ছ, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু করছো, মিনিমাম উন্নয়নটা তো আমাদের করো, পড়াশোনা, বেসিক অ্যামিনিটিস এইগুলো যেন আমরা পাই সেই দিকে তো নজর দেওয়া দরকার। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে মুসলিমদের সঙ্গে এই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে ভোটের আগে জামাই আর ভোট ফুরলেই তুমি দেখবে না আমায়। আচ্ছা, তাহলে এই হিসেবের মাঝে বিজেপি হঠাৎ চাঙ্গা কেন, বিজেপি উচ্ছ্বসিত, তার কারণটা কি? তার কারণ হচ্ছে 2014-তে বিজেপি মুর্শিদাবাদে পেয়েছিল 7.8% ভোট, 2019-এ সেটা বেড়ে চলে যায় 17.2%, এবং 2021-এর ভোটও যদি আপনি দেখেন তাহলে মুর্শিদাবাদে বিজেপি পেয়েছিল 18.9% ভোট। তার মানে একটা স্টেডি গ্রোথ বিজেপি এখানে দেখেছে। 2 নম্বর কথা হচ্ছে বিজেপির যেটা পরিকল্পনার মধ্যে রয়েছে, তাদের যেটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এখানে যদি সত্যি সেইভাবে ভোট ভাগাভাগি হয়ে যায়, আইএসএফ, বাম এবং তৃণমূলের মধ্যে যদি ভোট ভাগাভাগি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেউ বেশি মার্জিন পাবে না, হয়তো 10-12 হাজারের মার্জিনে কেউ জিতবেন। মানে ওই মাংস আছে 10 পিস, তাহলে তার মধ্যে কেউ পাবেন 5 পিস, কেউ পাবেন 3 পিস, কেউ পাবেন 2 পিস, 8 আর 2 এর ব্যাপার কিন্তু হবে না। আর এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সাইড দিয়ে বিজেপি কিন্তু বেরিয়ে যেতে পারে, এমনটাই তারা আশা করছেন। আর এই আশা করার পেছনে আরেকটা বড় কারণ বিজেপির জন্য হলো এখানে বিজেপির প্রার্থী হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, যিনি এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যতগুলো বিধানসভা রয়েছে তার মধ্যে একমাত্র বিজেপির বিধায়ক, তাকে এবার বিজেপির লোকসভায় প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদে। তো এই সমস্ত হিসেবগুলোর উপরে ভর করেই কিন্তু বিজেপি ভাবছে যে এবারে তারা সেখানে বেরোতে পারে, তাদের একটা চান্স থাকলেও থাকতে পারে। এবং তারই সঙ্গে বলি যে এখানে যদি বিজেপি নাও জিততে পারে, তারা যেভাবে তাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে, এবারে যদি দেখা যায় সেটাকে তারা আরেকটু বাড়াতে পেরেছে, সেক্ষেত্রে বিজেপি কিন্তু নিশ্চিত হবে যে এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোটকে তারা একদম সলিডিফাই করতে পেরেছে নিজেদের দিকে। দেখুন, মুর্শিদাবাদে আলটিমেটলি একদম শেষে ফটো ফিনিশ দিয়ে কে বেরিয়ে যাবেন সেটা আমি জানি না, জানার কথাও নয়, কিন্তু আমি শুধু একটা কথা জানি, মানুষের প্রাণ গেলে সেটা আর ফিরে আসে না। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে যে কটা জায়গায় ভোট রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদে সব থেকে বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। 190 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে মুর্শিদাবাদে। অতএব বুঝতেই পারছেন প্রাণহানি, আহত হওয়া, জখম হওয়া, সংঘাত, সংঘর্ষ এই সমস্ত কিছুর আশঙ্কা করা হচ্ছে। এই 70% ভোট নিয়ে যা উত্তেজনা রয়েছে তাতে কিন্তু বাম, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। কাজেই আমি বলবো মুর্শিদাবাদের কেউ যদি আজকের এই পর্বটা দেখেন তাহলে সাবধানে ভোট দিতে যাবেন, সাবধানে থাকবেন। আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।